সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলছো এবং সুস্থ আছো। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগে মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদের পড়াচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের মানি ডিমান্ড অ্যান্ড মানি সাপ্লাই নামে তোমাদের যে অধ্যায়টি আছে তা আমরা শুরু করেছি গত ক্লাসে। ক্লাসটি দেখেছিলে কি? যদি দেখে থাকো তাহলে আজকে আমরা ওই অধ্যায়েরই যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ডিমান্ড ফর মানি, ডিটারমিনেন্টস অফ মানি ডিমান্ড, লিকুইডিটি ট্র্যাপ এবং ইকোনমিক সিগনিফিকেন্স অফ লিকুইডিটি ট্র্যাপ। তো প্রথমে আমরা জানব ডিমান্ড ফর মানি সম্পর্কে। মানুষের বিভিন্ন পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য কিংবা ব্যবসায়িক লেনদেন, মূল্য সংরক্ষক, সঞ্চয় সৃষ্টি ইত্যাদি সব কাজেই অর্থ একমাত্র হাতিয়ার। এজন্যই দেখা যায় যে কোনো মানুষই কম বেশি অর্থের প্রয়োজন অনুভব করে থাকে। এবং যেহেতু সমস্ত সম্পত্তির মধ্যে অর্থ বা টাকা কড়ি সর্বাপেক্ষা তরল সম্পত্তি, সেই জন্য লোক অর্থকেই বেশি পছন্দ করে। লোকজন তাদের সম্পদ লগ্নিপত্রের আকারে রাখার পরিবর্তে নগদ টাকা নিজের হাতে রাখতে চায়। একে নগদ পছন্দ বা তারল্য পছন্দ বলে, একে আবার অর্থের চাহিদাও বলা হয়। অর্থের চাহিদা সম্পর্কে ডি.জি. পেয়ার্স এবং ডি.এম. শ বলেছেন, অর্থের চাহিদা বলতে আমরা দ্রব্য ও সেবা ক্রয়, আর্থিক সম্পদ ক্রয়, অন্যকে দান করা ইত্যাদি উদ্দেশ্যে এর ব্যবহার বুঝি না, বরং ধরে রাখাকে বুঝি। তাহলে এখানে আমরা অর্থের চাহিদা বলতে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আসলে মানুষের যে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা, সেটি হচ্ছে অর্থের চাহিদা। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকেই বলা হয় অর্থের চাহিদা। অর্থ আমরা জানি যে কোনো দ্রব্য সামগ্রীর মতো সরাসরি ভোগ করতে পারি না, কিংবা অর্থের কিন্তু নিজস্ব কোনো উপযোগও নেই, কিন্তু কোনো কিছুর বিনিময় করার জন্যই আমরা আসলে অর্থকে ব্যবহার করে থাকি এবং সেই উদ্দেশ্যে আমরা কি চাই? অর্থটাকে হাতে ধরে রাখতে চাই, আর এটিকেই বলা হচ্ছে আমাদের অর্থের চাহিদা। তাহলে আমরা এভাবেও বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকেই বলা হয় অর্থের চাহিদা। তাহলে অর্থের চাহিদা কাকে বলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে বিভিন্ন প্রয়োজনে একটি সমাজের জনগণ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলে থাকি অর্থের চাহিদা। এখন কথা হচ্ছে যে আসলে জনগণ কেন অর্থের চাহিদা করে বা কেন হাতে অর্থ রাখতে চায়। এ সম্পর্কে আরভিং ফিশার উনি অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আসলে বিনিময়ের উদ্দেশ্যেই লোকে অর্থের চাহিদা করে থাকে। অর্থাৎ ওনার মতে যে বিনিময়ের জন্যই লোকজন অর্থের চাহিদাটি করে থাকে। যেহেতু একটা হচ্ছে যে অর্থ যখন উপার্জন করে এবং অর্থ ব্যয়, এই দুটো কাজ কিন্তু একসঙ্গে কখনোই ঘটে না। অর্থাৎ একটি লোক হয়তো মাসের শেষে বেতন পায় কিংবা সপ্তাহের শেষে বেতন পায়, কিন্তু সে অর্থটা কিন্তু দৈনন্দিন ব্যয় করে থাকে এবং সেই উদ্দেশ্যেই সে হাতে অর্থটি রেখে থাকে। সেই জন্য আরভিং ফিশার বলেছেন যে বিনিময়ের উদ্দেশ্যেই লোক অর্থের চাহিদা করে থাকে। আবার কেইন্স কিন্তু এই মতের সঙ্গে শুধু একমত হননি, তিনি এর সঙ্গে আরো কিছু তথ্য যোগ করেছেন। আমরা জানি যে 1930-এর দশকের একদম গোড়ার দিকে কিছু বিশ্বব্যাপী মন্দা দেখা দেয় এবং কেইন্স তখন যে ক্লাসিক্যাল ধ্যান ধারণাগুলো ছিল তার সম্পর্কে যে ধারণা সেগুলো ভ্রান্ত বলে প্রমাণ করেন এবং সেই সম্পর্কে তিনি ওনার বই দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এইখানে তিনি অর্থের চাহিদার
বিশেষ একটি ব্যাখ্যা দেন এবং সেটি দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল যে চিন্তাধারা ছিল তার থেকে কিছুটা আলাদা। কেইন্স তার অর্থের চাহিদা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে জনগণ আসলে মূলত তিনটি উদ্দেশ্যে অর্থের চাহিদা করে। কি কি সেই তিনটি উদ্দেশ্য? প্রথম হচ্ছে আমাদের অর্থের লেনদেনজনিত চাহিদা বা ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি। দ্বিতীয়টি হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা বা প্রিকশনারি ডিমান্ড ফর মানি। এবং তৃতীয়টি হচ্ছে অর্থের ফটকা চাহিদা বা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। অর্থাৎ কেইন্স তার বইয়ে এই তিন ধরনের চাহিদার কথাই বলেছেন যে মানুষ সাধারণত এই তিনটি উদ্দেশ্যেই অর্থের চাহিদা করে থাকে। তো আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে যে দৈনন্দিন লেনদেন, দ্রব্য এবং কেনা বেচা এবং যে কোনো প্রকার আদান প্রদানের জন্যই অর্থ ব্যবহার করা হয় এবং এই জন্য জনগণ যে অর্থ হাতে ধরে রাখে সেটাকে আমরা বলছি অর্থের লেনদেনজনিত চাহিদা, অর্থাৎ ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি আমরা যেটা বলছি। অর্থাৎ দৈনন্দিন জীবনে কাজ করার জন্য লোকের অনেক ধরনের লেনদেনের প্রয়োজন হয়। এই উদ্দেশ্যে দেখা যায় ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান নগদ মুদ্রা বা অর্থ হাতে রাখতে চায়। যেমন আমরা বলতে পারি যে একজন চাকরিজীবী সে মাসের শেষে বেতন পায় এবং এই বেতনটা পাওয়ার পর থেকে পরবর্তী বেতন পাওয়ার আগ পর্যন্ত তাকে অনেক ধরনের কেনাকাটার কাজ করতে হয় এবং এই সময়টার জন্য সে নগদ অর্থ হাতে রাখতে হয়। এবং এই যে নগদ অর্থটা হাতে রাখছে সে, সেখানে আমরা দেখি যে যার আয় বেশি কেনাকাটার কাজ দেখা যাবে স্বভাবতই তিনি বেশি করবেন, এজন্য তার বেশি অর্থের প্রয়োজন হবে। আর যার আয় কম তিনি কেনাকাটা কম করবেন, সুতরাং তার এখানে দেখা যাবে যে আয় নগদ অর্থ ধরে রাখার প্রবণতাটাও কম হয়। এজন্যই দেখা যায় যে লেনদেনের জন্য যে নগদ অর্থের চাহিদা করে সেটি হচ্ছে আয় স্তরের উপর নির্ভরশীল বা আয়ের উপর এটি হচ্ছে নির্ভরশীল। মানি নিডেড টু বাই গুডস, অর্থাৎ আমার যে পরিমাণ দ্রব্য সামগ্রী আমি কিনতে চাই লেনদেনের জন্য তার উপরে এটি নির্ভর করবে এবং তাহলে বলা যায় যে অর্থের লেনদেন চাহিদা মূলত আয়ের উপরই নির্ভর করে এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয়ের সাথে অর্থের লেনদেনের চাহিদার সম্পর্কটি হয় ধনাত্মক ধরনের। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি বা লেনদেনজনিত চাহিদাটা কিসের জন্য লাগে? সেটি লাগে হচ্ছে টু বাই গুডস, দ্রব্য সামগ্রী কেনার জন্য বা লেনদেন করার জন্য এই অর্থের চাহিদাটা করা হয় এবং এই অর্থের চাহিদাটা কিসের উপর নির্ভর করে হয়? সেটি হচ্ছে রিলেটেড টু ইনকাম, অর্থাৎ এটি হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের লেনদেনজনিত যে চাহিদাটি আছে সেটি আমরা রাখি আসলে দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য এবং সেটি নির্ভর করে হচ্ছে সেই ব্যক্তির তার যে আয় তার উপরে নির্ভর করে এই অর্থ আমরা কতটুকু নগদ অর্থ হাতে ধরে রাখবো সেটি নির্ভর করে। এখন এটাকে আমরা যদি একটু সমীকরণের মাধ্যমে দেখি তাহলে দেখব যে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই হচ্ছে আমাদের আয় এবং সেটিকে আমরা যদি দেখি যে একটি ধ্রুবক নেই তাহলে এটি কে ওয়াই এর নিয়োগ করা যায় এবং এটাকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে দেখা যায় যে এখানে আমরা যে কেটি পাচ্ছি সেটি একটি ধনাত্মক ধ্রুবক এবং এর মান হচ্ছে 0 থেকে বড়। অর্থাৎ তাহলে এক্ষেত্রে থেকে আমরা বলতে পারি যে আয়ের সাথে লেনদেনজনিত চাহিদার যে সম্পর্কটা সেই সম্পর্কটি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ যার আয় যত বেশি তার নগদ অর্থ ধরে রাখার প্রবণতা তত বেশি আর যার আয় কম তার নগদ অর্থ ধরে রাখার প্রবণতাটাও কম। আমাদের দ্বিতীয়টি হচ্ছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি বা আমরা বলতে পারি সতর্কতামূলক উদ্দেশ্যে যে টাকা পয়সা আমরা হাতে ধরে রাখি। ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা, আকস্মিক বা অন্য ধরনের কোনো ব্যয় মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন হয়, এটি ব্যক্তির বেলায় যেমন হতে পারে আবার দেখা যায় যে সাধারণ বিপদ আপদ হতে পারে, আবার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যেরকম আকস্মিক দুর্ঘটনা বা অনির্দিষ্ট জরুরি কিছু কাজের জন্য অর্থের প্রয়োজন হয়ে থাকে। তো এই অনির্দিষ্ট অবস্থায় কিভাবে মোকাবেলা করবে সেজন্য ব্যক্তি কিছু কি করে অর্থ তার হাতে ধরে রাখে, অর্থাৎ মানি নিডেড ফর ফিনান্সিয়াল ইমার্জেন্সিস। অর্থাৎ এই যে আমাদের প্রিকশনারি ডিমান্ড ফর মানি আমরা বলছি সতর্কতামূলক উদ্দেশ্য রাখে, সেটা
মানে আর অর্থনৈতিক যে জরুরি অবস্থাগুলো আমাদের হঠাৎ করে যে বিপদ আপদগুলো দেখা দিতে পারে, সেই জন্যই লোকজন কিন্তু এই অর্থের চাহিদাটা করে রাখে। এবং এটিও আমরা দেখছি কিসের উপরে নির্ভর করে, এটিও মূলত নির্ভর করে হচ্ছে ব্যক্তির আয়ের উপরে। অর্থাৎ যে ব্যক্তির আয় যত বেশি, তিনি এই সতর্কতাজনিত অর্থের নগদ চাহিদাটা বেশি করবেন, আর যার আয় কম তিনি কিন্তু আবার দেখা যাবে যে এই অর্থের চাহিদাটি কম পরিমাণে করছেন। অর্থাৎ দেখা যায় যে ভবিষ্যতের অসুস্থতা, ব্যবসার ক্ষতি, চাকরিচ্যুতি কিংবা অনুরূপ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার অনেক সময় লোকজনকে করতে হয়, এবং এ ধরনের আশঙ্কায় আমাদের এই সতর্কতামূলক অর্থের চাহিদা সৃষ্টি হয়। এবং এটি আমরা যেটি বললাম যে এটিও হচ্ছে আমাদের ইনকামের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ যার ইনকাম বেশি তার কম বেশি লাগে অর্থ চাহিদা, আর যার কম তার লাগে কম। এটিও আমরা যদি একটি সমীকরণের মাধ্যমে দেখি যে প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এটিও আমাদের আয়ের অপেক্ষক, আয় ফাংশন অফ ওয়াই, এবং সেটিকেও আমরা দেখব যে এটিকেও যদি আমরা অন্তর্করণ করি তাহলে যে আমরা কে ধ্রুবকটি পাচ্ছি এর মানও হচ্ছে শূন্যের থেকে বড়। অর্থাৎ এখানেও আমরা তাহলে বলবো যে আয়ের সঙ্গে আমাদের প্রিকশনারি ডিমান্ড ফর মানির সম্পর্কটি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ যে ব্যক্তির আয় বেশি তিনি অর্থ বেশি রাখেন, আর যার কম তিনি কম রাখেন। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। আমাদের দৈনন্দিন লেনদেন এবং ভবিষ্যতে সংকট মোকাবেলা বললাম, এই দুটো ছাড়াও কিন্তু মানুষ অনেক সময় ফটকা ব্যবসার উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, এবং ফটকা উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে বলে হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থাৎ এই যে ভবিষ্যতে অনিশ্চয়তা এবং বাজারে গতিবিধির সুযোগ গ্রহণ করে ফটকা কারবারের মাধ্যমে অর্থ লাভের আশায়ও নগদ অর্থ লোকে হাতে রাখতে চায়, এবং এ উদ্দেশ্যে লোকজন যে অর্থের চাহিদাটা করে সেটা হচ্ছে আমাদের সুদের হারের সাথে সম্পর্কযুক্ত। অর্থ যদি আমরা নগদ হিসাবে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে কোনো আয় হয় না, কিন্তু এই অর্থ যদি আমরা সুদে খাটাই তাহলে যে আয়ের সুযোগ মিলতো সেটিও কিন্তু হারাতে হয়। সুতরাং নগদ অর্থ হাতে রাখার সময় বিবেচনা করা হয় সুদ হিসাবে তার সুযোগ ব্যয়, অর্থাৎ সুদ হিসাবে কত আয় হতো। সুদের হার যখন দেখা যাবে যে কম থাকে তখন নগদ অর্থে সুযোগ ব্যয় কম, সুতরাং তখন লোক কি করবে, বেশি পরিমাণ অর্থ হাতে রাখতে চায়, অর্থাৎ অর্থের চাহিদা হয় বেশি। আর সুদের হার যদি বেশি হয় তাহলে নগদ অর্থের সুযোগ ব্যয় অধিক বলে অর্থের চাহিদাটি হয় কম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে এই যে ফটকা কারবারের জন্য যে মানুষ ডিমান্ড করে অর্থে, সেখানে মানুষ কি করে, মানুষ টাকাটা হাতে ধরে রাখে রেদার দেন বাই অ্যাসেটস, বন্ডস অর রিস্কি ইনভেস্টমেন্ট, কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করে বরঞ্চ সেটি হাতে ধরে রাখে, এবং এটি হচ্ছে কিসের সঙ্গে, ইন্টারেস্ট রেটের সঙ্গে সম্পর্কিত। যে ইন্টারেস্ট রেট কেমন তার উপর নির্ভর করেই কিন্তু জনগণ এই অর্থটি হাতে ধরে রাখে। এটিও যদি আমরা দেখি যে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি সেটি হচ্ছে আমাদের সুদের একটি ফাংশন, এবং এটিকে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা যে এর মানটি পাবো সেটি কিন্তু লেস দেন 0, অর্থাৎ সুদের হারের সঙ্গে এর সম্পর্কটি হচ্ছে বিপরীতমুখী। সুদের হার যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে, সেই সুযোগটা নিয়ে দেখা যায় যে ফটকা কারবারিরা লাভবান হতে চায়। সুদের হারের সঙ্গে যে সুদ অর্জনকারী দীর্ঘমেয়াদী ঋণপত্র বা বন্ড যেটাকে বলি দামের একটা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এসব ঋণপত্র একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদানের অঙ্গীকারে ছাড়া হয় বাজারে। যেমন আমরা মনে করি যখন সুদের হার 4 টাকা, তখন 4 টাকা সুদের যদি একটা ঋণপত্র বাজারে ছাড়া হয় এবং এই ঋণপত্র যদি 100 টাকা বিনিয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে বছরের শেষে 4 টাকা আয় হবে। এখন যদি সুদের হার হ্রাস পেয়ে 2 টাকা হয়ে যায় তবে 4 টাকা সুদের ঋণপত্রের দাম হবে 200 টাকা, কেননা চলতি সুদের হারে 200 টাকা বিনিয়োগ না করলে সুদ হিসাবে 4 টাকা পাওয়া যাবে না। আবার যদি সুদের হার 8 টাকা হয়ে যায় তবে ওই ঋণপত্রের দাম হ্রাস পেয়ে হয়ে যাবে 50 টাকা, এবং এই ঋণপত্রের দামের উঠানামার সুযোগ গ্রহণ করে লাভবান হওয়ার জন্যই লোকে নগদ অর্থটি হাতে ধরে রাখতে চায়। যদি দেখা যায় যে ঋণপত্রের দাম অস্বাভাবিক বেশি হয়, যখন দেখা যায় যে সুদের হার খুব কম, তবে সেটি হ্রাস পাবার আশঙ্কায় লোকে ঋণপত্র বিক্রি করে নগদ টাকা পয়সা হাতে রাখতে চায়।
অর্থাৎ সুদের হার যখন কম থাকে তখন লোকে বেশি অর্থ নগদ হিসাবে ফটকা কারবারের জন্য হাতে রাখতে চায়, কেননা ঋণপত্রের দাম হ্রাস পেলে ঋণপত্র কিনে পরে আবার যখন দাম বাড়বে তখন বিক্রি করে বেশি লাভ করা সম্ভব। আবার ঋণপত্রের দাম যখন অস্বাভাবিক রকম কম, তখন লোকে ভবিষ্যৎ লাভের আশায় ঋণপত্র ক্রয় করে এবং দাম বৃদ্ধি হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এই জন্যই দেখা যায় যে সুদের হার যখন বেশি তখন লোক কম পরিমাণ নগদ অর্থ হিসেবে রাখতে চায় এবং অর্থাৎ অধিক সুদের হারে অর্থের চাহিদা কম হয়। সুতরাং দেখা যাচ্ছে ফটকা কারবারের জন্য নগদ অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল এবং এই সম্পর্কটি হচ্ছে আমরা বলছি যে বিপরীতমুখী একটি সম্পর্কে এরা আবদ্ধ। এখন আমরা এই যে বললাম যে অর্থের তিন ধরনের মানুষ চাহিদাটা করে থাকে। একটি বললাম আমরা লেনদেনজনিত অর্থের চাহিদা, আরেকটি বললাম আমরা সতর্কতামূলক অর্থের চাহিদা, আরেকটি হচ্ছে আমাদের ফটকা কারবার জনিত অর্থের চাহিদা। এগুলো চাহিদা করে এবং যে করে, কিন্তু এই চাহিদা যে সকল উপাদান দ্বারা প্রভাবিত হয় সেগুলোকে বলি আমরা যে অর্থের চাহিদার নির্ধারক বা ডিটারমিনার্স অফ মানি ডিমান্ড। এখন আমরা চলো সেগুলো কি সেটি একটু দেখি। প্রথমে হচ্ছে যেটি আমাদের ডিটারমিনার্স আছে সেটি হচ্ছে আমাদের আয়। সবচেয়ে বেশি মানুষের অর্থের চাহিদা আসলে নির্ভর করে, বিশেষ করে আমরা যেটা বলছিলাম লেনদেন এবং সতর্কতামূলক অর্থের চাহিদা, সেটি নির্ভর করে হচ্ছে আয়ের উপর। আয় বেশি অর্থের চাহিদা বেশি, আয় কম অর্থের চাহিদাও কম। দ্বিতীয়ত হচ্ছে সুদের হার। অর্থের ফটকা চাহিদা মূলত নির্ভরই করে আমরা বলছি যে সুদের হার এর উপর। সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, আর সুদের হার যদি বেশি হয় তাহলে অর্থের ফটকা চাহিদাটি কমে যায়। তৃতীয় হচ্ছে ভোগ প্রবণতা। ভোগ প্রবণতা অর্থের লেনদেনের চাহিদাকে কিন্তু অনেকটাই প্রভাবিত করে। যাদের ভোগ প্রবণতা বেশি তারা নগদ অর্থের চাহিদা বেশি করবে, আর যাদের কম তারা অর্থের চাহিদাটি কম করবে। সঞ্চয় প্রবণতা। সঞ্চয় প্রবণতাও কিন্তু একটি অন্যতম নির্ধারক। সঞ্চয় প্রবণতা যদি একটি মানুষের বেশি হয় তাহলে কিন্তু তার নগদ অর্থের চাহিদাটি কম হবে। আয় প্রাপ্তির ধরন। আমি যে আয়টা পাচ্ছি সেটা আমি কি হিসাবে পাচ্ছি তার উপরও কিন্তু নির্ভর করবে আমি নগদ অর্থ কতটুকু হাতে ধরে রাখতে চাই। অর্থাৎ যে ব্যক্তি সপ্তাহান্তে বেতন পায় আর যে ব্যক্তি মাস শেষে বেতন পায়, এই দুজনের কিন্তু একই পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা থাকবে না। যে মাস শেষে বেতন পায় সে বেশি পরিমাণে নগদ অর্থ হাতে ধরে রাখতে যাবে, তুলনায় যে ব্যক্তি সপ্তাহ শেষে বেতন পায় সে কম পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে যাবে। এরপর হচ্ছে আমাদের মুদ্রা বাজার। মুদ্রা বাজার কিন্তু অর্থের চাহিদা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ মুদ্রা বাজার যদি উন্নত হয় তাহলে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা মানুষের কমে যায়, আর মুদ্রা বাজার যদি অনুন্নত থাকে তাহলে অর্থের চাহিদাটি বৃদ্ধি পায়। দাম স্তর বা প্রাইস লেভেল। যদি দেখা যায় যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি আসছে তখন দেখা যায় যে নগদ অর্থের চাহিদাটি বেশি আর মুদ্রা সংকোচনের সময় অর্থের চাহিদা কমে যায়। প্রত্যাশা। আমি যদি মনে করি যে দাম বৃদ্ধি পাবে বা আমার ভবিষ্যতে আয় বৃদ্ধি পাবে, এই ধরনের সম্ভাবনা যদি থাকে তাহলে কিন্তু মানুষ নগদ অর্থের চাহিদার প্রতিটা বেশি করে, মানে বেশি পরিমাণে তখন সে হাতে টাকা ধরে রাখে বা সেটি খরচ করতে পারে। ব্যাংক ব্যবস্থা। উন্নত ব্যাংক ব্যবস্থা নগদ অর্থের চাহিদাকে খুব বেশিভাবে প্রভাবিত করে থাকে। কারণ আমরা যদি বর্তমানের সময় চিন্তা করি যে ক্রেডিট কার্ড, ভিসা কার্ড এইসব যদি সুবিধা যেগুলো আমরা যখন পাচ্ছি তখন কিন্তু আমাদের নগদ অর্থের চাহিদাটি আসলে কমে যাচ্ছে, কারণ আমরা মনে করছি যখনই প্রয়োজন আমরা টাকাটা তুলে আনতে পারবো, সুতরাং আমার হাতে বেশি টাকা না রাখলেও চলবে। আর যদি ব্যাংক ব্যবস্থা অনুন্নত হয় এবং ব্যাংকিং সুবিধা না থাকে তাহলে কিন্তু আমাদের নগদ অর্থের চাহিদাটা বেশি হয়। এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক যে নিরাপত্তাগুলো আছে, অর্থাৎ আমাকে যদি রাষ্ট্র যদি বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কাউকে দেয় তাহলে দেখা যায় যে এটিও কিন্তু আমাদের অর্থের চাহিদা নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নিরাপত্তা যদি থাকে তাহলে দেখা যায় যে বর্তমানে লেনদেনের চাহিদাটা বেড়ে যায় এবং ভবিষ্যতের জন্য অর্থ কম জমিয়ে রাখা। কারণ আমি যদি মনে করি যে বৃদ্ধকালে রাষ্ট্র আমাকে বৃদ্ধ ভাতা দিবে কিংবা আমি অসুস্থ হলে হসপিটালের চার্জ গভর্নমেন্ট দিয়ে দিবে, তাহলে কিন্তু আমি বর্তমানে নগদ অর্থের চাহিদা করে
সেই টাকাটি আমার জন্য খরচ করে ফেলবো, ভবিষ্যতের জন্য আর জমিয়ে রাখবো না। এগুলো বিষয় হচ্ছে একটি দেশের আসলে অর্থের চাহিদার নির্ধারক। এগুলোর পরিবর্তনের সাথে সাথে অর্থের চাহিদাও পরিবর্তিত হয়ে থাকে। এরপরে আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ। আমরা অর্থের ফটকা চাহিদার কথা পড়েছি, যে অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর, এবং সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্কটি হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ সুদের হার যদি কমে তাহলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। তবে দেখা যায় যে সুদের হারের একটা ন্যূনতম সীমা থাকে, সেই সীমার পরে সুদের হার আর কমানো যায় না। কারণ হচ্ছে আমরা জানি যে সুদের হার কখনো শূন্য হতে পারে না। তো এই যে নিম্নতম সুদের হার, এই নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদাটা হয়ে যায় স্থিতিস্থাপক, এবং অর্থের যে ফটকা চাহিদা রেখা তার কিছুটা অংশ হয়ে যায় ভূমি অক্ষের সমান্তরাল। এবং এটাকে আমাদের অর্থনীতিবিদ কেইন্স এই অবস্থাটিকে তারল্য ফাঁদ বলে অভিহিত করেছেন। অর্থাৎ নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। এটি হচ্ছে আমাদের কেইন্সের মতে যে অর্থের তারল্য ফাঁদ দেখা দেয়। এই অবস্থাটিকে আমরা বলি তারল্য ফাঁদ। অর্থাৎ এই অবস্থার নিচে আর কখনোই সুদের হার নেমে আসতে পারে না। এখন আমরা একটু চিত্রের মাধ্যমে এটি দেখি। আমরা এখানে ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। এই যে আমরা রেখাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের অর্থের ফটকা চাহিদার রেখা। তো এই রেখার আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু কেমন ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে সুদের হার এ বিন্দুতে যখন আর নট, তখন সেখানে আমাদের অর্থের চাহিদা হচ্ছে ও এম নট পরিমাণ। অর্থাৎ এ বিন্দু অনুযায়ী যদি আমাদের সুদের হার আর নট হয় তখন আমাদের ফটকা অর্থের চাহিদা হচ্ছে ও এম নট পরিমাণ। এখন যদি কোনো কারণে সুদের হার কমে আমাদের বি বিন্দু যেখানে আমরা দেখাচ্ছি সেই বিন্দুতে চলে এসে আর ওয়ান হয়, সুদের হার কমে এখন হয়ে গেল আর ওয়ান, তখন দেখা যাচ্ছে যে আমাদের অর্থের চাহিদা যেটি আছে সেটি বের হয়ে যাচ্ছে ও এম ওয়ান। এখানে এখন দেখছি যে এই যে ও আমাদের বি আর ওয়ান সুদের হারে বি বিন্দুতে যেটি দেখছি, এবং তারপরে দেখছি যে যে অংশটুকু আমাদের এখানে আছে সেটা কিন্তু হচ্ছে যে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গিয়েছে, এবং এটাই হচ্ছে যে সেই ন্যূনতম সুদের হার যে এর নিচে আর সুদের হার নামতে পারবে না বা কমতে পারে না। এবং এই আর ওয়ান সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে, এবং এই বি বিন্দুর পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ফটকা চাহিদা রেখা সেটি হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল হয়ে পড়ছে। অর্থাৎ এই বি বিন্দুর পরের অংশটুকুই আমরা অর্থের ফটকা চাহিদা বলে, অর্থের তারল্য ফাঁদ বলে চিহ্নিত করে থাকি। আমাদের এই অংশটুকু হচ্ছে যে বিসি যে অংশটুকু আছে এটুকু হচ্ছে আমাদের তারল্য ফাঁদের অংশ। অর্থাৎ তাহলে আমরা যেটা জানলাম যে নিম্নতম সুদের হারে ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রাখা কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। অর্থাৎ এই যে অংশটা এখানে আমাদের লিকুইডিটি ট্র্যাপ দেখা দিয়েছে, তারল্য ফাঁদ দেখা দিয়েছে, এবং এখানে আমাদের সুদের হার আমরা বললাম যে আর ওয়ান, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ন্যূনতম সুদের হার, এবং সুদের হার এর চেয়ে আর নিচে নামতে পারে না। এখানেই আমাদের অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে। তো এই যে আমরা লিকুইডিটি ট্র্যাপ সম্পর্কে জানলাম, তো এর আসলে প্রয়োজনটা কি, বা অর্থনীতিতে লিকুইডিটি ট্র্যাপ যদি দেখা দেয় তাহলে কি সুবিধাই হয় বা কি অসুবিধাই হয়। প্রথমে হচ্ছে যে যদি অর্থনীতিতে লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ দেখা দেয় তাহলে সুদের হার কখনোই শূন্য হতে পারবে না। ক্লাসিক্যাল বক্তব্য অনুসারে বলা হয় যে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু যদি সেভিংস হয় তাহলে সুদের হার যে কোনো স্তরে নির্ধারিত হতে পারে। ওনাদের মতে আই ইকুয়াল টু যদি এস হয় তাহলে যে কোনো স্তরে সুদের হার নির্ধারিত হতে পারে, কিন্তু এমনকি ওনারা বললেন যে এটি শূন্য হতে পারে। কিন্তু
অর্থবাজারে যদি তারল্যফাত দেখা দেয় তাহলে আমরা দেখতে পেলাম যে নির্দিষ্ট একটা সুদের হারের অবস্থার পর এই সুদের হার আর কমতে পারে না, কেননা সর্বনিম্ন সুদের হারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ায় সুদের হার কমে শূন্য হতে পারে না। সুতরাং তারল্যফাতের কারণে সুদের হার কোনো কারণেই শূন্য হতে পারবে না। এরপরে হচ্ছে মন্দা ডেকে আনে। তারল্যফাত যদি থাকে তাহলে অর্থনীতিতে মন্দা দেখা যায়, কারণ তারল্যফাতের কারণে সুদের হার কমানো যায় না, আর সুদের হার না কমলে বিনিয়োগ বাড়ে না, এবং বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হয়, উৎপাদন কম হয় এবং আয় স্তর কমে যায়, যার ফলে দাম স্তর কমে আসে। এবং এছাড়াও সর্বনিম্ন সুদের হারে বন্ডের মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছে, এবং এই অবস্থায় জনগণ কি করে, যে বন্ড না ক্রয় করে সমস্ত অর্থ হাতে ধরে রাখে, ফলে অর্থনীতিতে বিনিয়োগযোগ্য অর্থের অভাব দেখা যায় এবং অর্থনীতি তখন মন্দা দেখা যায়। সুতরাং তারল্যফাত মন্দা ডেকে আনার ব্যবস্থা করে। এরপরে যেটি আমরা দেখছি যে পূর্ণ নিয়োগ ধারণার অসৎ। আমরা জানি যে অর্থনীতিতে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে যে একটি ধনাত্মক সুদের হারে সঞ্চয় এবং বিনিয়োগের যদি সমতা অর্জিত হয় তাহলে অর্থনীতিতে স্বয়ংক্রিয় উপায়ে কিন্তু পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব হবে। কিন্তু অর্থবাজারে তারল্যফাত দেখা দিলে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে ব্যবধান দেখা দিবে এবং অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব হবে না। সুতরাং তারল্যফাত ক্লাসিক্যালরা যে বলছিল যে স্বয়ংক্রিয় পূর্ণ নিয়োগ হবে, সেই ধারণার অসারতাটি প্রমাণ করেছে। আর্থিক নীতির অকার্যকারিতা প্রমাণ করে। আমরা বারবার বলছি একটি কথা, যে তারল্যফাত অবস্থায় একটি ন্যূনতম সুদের হারে বন্ডের মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। এই অবস্থায় অর্থের চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়। সেজন্য অর্থের যোগান যতই বৃদ্ধি করা হোক না কেন, বাজার সুদের হারকে সেটা প্রভাবিত করে না। ফলে দেশে আয়, নিয়োগ, উৎপাদন, দাম স্তর কোনোটিই পরিবর্তিত হয় না। অর্থাৎ এখানে সরকারের যে আর্থিক নীতিটা থাকে সেটি এখানে পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এটা আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখানে আমরা ভূমি অক্ষে অর্থের চাহিদা দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। এটি হচ্ছে আমাদের অর্থের ফটকা চাহিদা রেখা, এবং এখানে আমরা দেখি যে যদি আমাদের অর্থের যোগান ও MS1 দ্বারা আমরা মানি সাপ্লাই বুঝিয়েছি, এবং এখানে আমাদের সুদের হার হচ্ছে হলো OR2 পরিমাণ। তো এই অবস্থায় যদি সরকার অর্থের যোগান বৃদ্ধি করেন এবং তাহলে হচ্ছে আমাদের সেটি MS2 অর্থ যোগান করা হলো, MS1 থেকে অর্থ যোগান বেড়ে MS2 হলো। এখানে দেখি আমাদের সুদের হার কত হলো, কমে R2 থেকে R1 হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু আর্থিক নীতি কার্যকর হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুর পর থেকে কিন্তু এখানে আমাদের কি হয়েছে, তারল্যফাত বা লিকুইডিটি ট্র্যাপ দেখা দিয়েছে। তো এখন সরকার আরো অর্থের যোগান বৃদ্ধি করলো, অর্থাৎ অর্থের যোগান রাখা হলো MS3, এবং এই বিন্দুতে আমাদের সুদের হার হয়ে গেল R0 পরিমাণ। তো এখন আমরা কিন্তু R0 হচ্ছে সর্বনিম্ন সুদের হার এখানে নির্ধারিত হয়েছে। এখন এই অবস্থা যখন, এবং এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি R0 সুদের হারই কিন্তু এখানে আমাদের লিকুইডিটি ট্র্যাপ বা আমাদের তারল্যফাতটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় যদি সরকার সুদের হার আরো কমানোর জন্য অর্থের যোগান আরো বৃদ্ধি করে, অর্থাৎ MS3 থেকে সেটিকে যদি MS4 করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অবস্থায় কিন্তু আমাদের সুদের হার মোটেও আর কমছে না। অর্থাৎ এইখানে যেমন সরকারের আর্থিক নীতি কার্যকর হয়েছিল, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি করার ফলে সুদের হার কমে গিয়েছিল, তারল্যফাত দেখা দেওয়ার প্রেক্ষিতে এখানে কিন্তু সুদের হার আর কমছে না। অর্থাৎ সরকার অর্থের যোগান বৃদ্ধি করলেও এখানে সুদের হার কমে আর আসছে না। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারল্যফাতের উপস্থিতির কারণেই আর্থিক নীতি এখানে অকার্যকর বা ব্যর্থ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখব, অর্থাৎ এটুকু হচ্ছে আমাদের লিকুইডিটি ট্র্যাপের অংশ। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা অসম্ভব। অর্থাৎ তারল্যফাত অবস্থায় এই সঞ্চয় এবং বিনিয়োগের সমতা হয় না। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ যারা ছিলেন তাদের মতে যে সুদের হার নমনীয় হলে মূলধন বাজারে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা অর্জিত হয়, কিন্তু অর্থবাজারে যদি তারল্যফাত দেখা দেয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় এবং বিনিয়োগের সমতাটি অর্জিত হয় না। এটিও আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি।
এখানে আমরা দুটো চিত্রের সাহায্যে এটি ব্যাখ্যা করব, এ এবং বি চিত্র। আমরা এ চিত্রের ভূমি অক্ষে দেখিয়েছি অর্থের ফটকা চাহিদা এবং লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। বি চিত্রের ভূমি অক্ষে দেখিয়েছি সঞ্চয় ও বিনিয়োগ এবং লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। তো এস এস হচ্ছে আমাদের সঞ্চয় রেখা এবং আই আই হচ্ছে আমাদের বিনিয়োগ রেখা। এই দুটো রেখা যে বিন্দুতে ছেদ করেছে পরস্পর, সেই বিন্দু অনুযায়ী আমাদের সুদের হার হচ্ছে OR1। আমাদের এখানে সুদের হার হচ্ছে OR1। এখানে আমাদের সেভিংস লাইন এবং ইনভেস্টমেন্ট লাইনের সাহায্যে আমাদের এই বিন্দু ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের সুদের হার নির্ধারিত হয়েছে R1, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগের সমতা অর্জনের জন্য R1 সুদের হার এখানে আমাদের হতে হবে। কিন্তু যদি অর্থবাজারে তারল্য ফাঁদ থাকে, তাহলে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে সুদের হার নির্ধারিত হয়েছে হলো R0। আমাদের সমতা অর্জনের জন্য দরকার ছিল R1, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর চিত্র অনুযায়ী অর্থবাজারে তারল্য ফাঁদ থাকায় এখানে সুদের হার হয়েছে R0। তো তাহলে যেহেতু এখানে তারল্য ফাঁদ দেখা দিয়েছে, সুতরাং সুদের হার R0 এর নিচে কিন্তু আর নামতে পারবে না। সুতরাং আমরা সেই প্রেক্ষিতে দেখব যে এই R0 অবস্থায় আমাদের মূলধন বাজারে যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা হওয়া দরকার ছিল, সেই সঞ্চয় এবং বিনিয়োগের সমতা কিন্তু এখানে হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভিংস ইজ গ্রেটার দেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমাদের এখানে S ইকুয়াল টু I হচ্ছে না, বরঞ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেভিংস হচ্ছে ইনভেস্টমেন্টের থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি যে তারল্য ফাঁদের উপস্থিতির কারণেই আমাদের এই অবস্থা পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা সম্ভব হচ্ছে না। এখানে কিছুটা হচ্ছে ঘাটতি বা ফাঁক থেকে যাচ্ছে, ব্যবধানটা রয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা CD পরিমাণ ব্যবধানটি দেখতে পাচ্ছি। আমরা আজ ডিমান্ড ফর মানি এবং লিকুইডিটি ট্র্যাপ দুটো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি যে তোমরা ক্লাস দুটি খুব সহজেই বুঝতে পেরেছ। আর এই ক্লাস দেখার পাশাপাশি তোমরা যদি তোমাদের বই পড়ো, তাহলে এ সম্পর্কে তোমাদের যে ধারণা তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আমার ক্লাস যারা দেখেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।